দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চ। আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুরচা, এবং আজকে আপনারা জানেন যে সারা বিশ্বেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুসলমানরা মাঠে নেমেছে, এবং শুধু তো মুসলমানরা নয়, সেখানে পশ্চিমা বিশ্বের যারা জনগণ রয়েছে তারাও মাঠে নেমেছে। এবং আজকে আমরা ঢাকায় দেখেছি যে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে, এবং সেই জন্য আজকে আমরা একটু জানবার চেষ্টা করব যে সেখানে মানে ফিলিস্তিন যে ভূখণ্ডটি আছে তার ইতিহাস, ইসরায়েলের ইতিহাস, এবং সেই সাথে আপনারা জানেন যে নববর্ষ ঘিরেও বেশ কিছু তর্ক বিতর্ক হচ্ছে, সেটার ইতিহাসটাও জানবার চেষ্টা করবো। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর AKM শাহনেওয়াজ। তিনি একজন ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং সাবেক অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর AKM শাহনেওয়াজ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসেন। কেমন আছেন স্যার? আছি, ভালোই আছি। অনেকদিন পরে স্যার আপনার সাথে দেখা। একটু যেমনটা স্যার বলছিলাম যে ফিলিস্তিন ইস্যুতে পুরো মানে পৃথিবী এখন উত্তাল। শুধু যে বাংলাদেশে হচ্ছে বিষয়টিতে এমন নয়, সারা পৃথিবীতেই হচ্ছে। এবং আপনার কাছে স্যার একটু আমি আসলে জানতে চাচ্ছিলাম ইতিহাসটা কি। এই ফিলিস্তিন যে ভূখণ্ড, সেখানে আমি দেখছিলাম যে বহু আগে থেকে সেখানে মুসলমানদের বসতি ছিল, তার আগে ইহুদিদের ছিল। ইতিহাসটা স্যার কিভাবে এখানে এসেছে আজকে এই পর্যায়ে? আমি এটা বলার সূত্র ধরে একটু আগে বলতে চাই এইভাবে, ওই যে আপনি বললেন যে মুসলমানদের ইত্যাদি, এই বাস্তবতা হচ্ছে অনেক পরে। ইসলাম ধর্ম আসার পরে তো মুসলমান, যেটা প্রফেট মোহাম্মদ যেটা করলেন, কিন্তু ঘটনা বলি কিন্তু এই ধর্মীয় পরিচিতির অনেক আগে। ফলে মুসলমানদের প্রতি ইহুদিদের যে অত্যাচার যদি এইভাবে আমরা দেখি, তাহলে ইতিহাস একটু খণ্ডিত হতে পারে। কারণ ইসলাম আসার অনেক আগেই এই যে আজকে যাদের ইসরায়েলি বলছি, এরা তো ইহুদি ধর্মের দিক থেকে যদি বলি, ইহুদিবাদী ধর্মের ধারক, যাদের নেতা ছিলেন মুসা আলাইসাল্লাম। তো এই সময়টায় যখন মুসা আলাইসাল্লাম ছিলেন তাদের নেতা, তখন ইসলাম আসেনি। এই অর্থে ইসলাম মুহাম্মদের করা ইসলাম। অনেক সময় এই ইসলাম পূর্ব নবীদের সময়ও একরকম ইসলাম অনেকে বলতে চান, সে অন্যরকম বক্তব্য। কিন্তু এই সময়ে এই যে আজকে যে ইসরায়েলি, এরা বা এদের থেকে পার্থক্য করে যখন আমরা মুসলমানদের আলাদা করছি, সেই ঘটনার আগে এরা একটা ভূখণ্ডের মানুষ বা একটা নির্দিষ্ট ভূখণ্ড তৈরি হয়ে ওঠেনি। তখন কিন্তু যখন মিশরীয় সভ্যতায় ফারাওদের যুগ চলছে, তখন ফারাওরা তাদের প্রয়োজনে, বিশেষ করে তাদের পিরামিড তৈরির প্রয়োজনে যখন প্রচুর শ্রমশক্তির দরকার ছিল, তখন যুদ্ধবন্দী হিসাবে এদের মিশরে নিয়ে আসে। এদের একটা বড় অংশকে মিশরে নিয়ে আসে, বন্দি করে রাখে, কাজ করায়। এদের একটা পর্যায়ে, এটা খ্রিস্টপূর্ব যুগের কথা বলছি, তো একটা পর্যায়ে তাদের নেতা মুসা, তিনি তাদের উদ্ধার করে নিয়ে আসেন, ফারাওদের সাথে যুদ্ধ করে উদ্ধার করে নিয়ে আসেন। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি। এই ব্যাকগ্রাউন্ডের পর একসময় যখন ইসলাম এলো, এদেরই কেউ কেউ মুসলমান হয়ে গেল, আবার কেউ কেউ আদি জুডাইজম যেটা বলছি, অর্থাৎ ইহুদিদের ধর্ম, সেই ধর্মের মধ্যে রয়ে গেল। কিন্তু হয় কি, যখন দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে একটা জাতিকে বেড়ে উঠে, তখন তারা অনেক সময় নিজেদের অস্তিত্বের প্রয়োজনে একটু বেশি রুক্ষ হয়ে যায়, একটু বেশি অপবুদ্ধি প্রয়োগ করতে থাকে। তো ওই ব্যাপারটা কিছুটা বোধহয় ছুঁয়ে গিয়েছে ইসরায়েলিদের। না হলে কিন্তু তার প্রতিবেশী বা একই সাথে প্রায় চলা পরে যারা মুসলমান হলো, তাদের সাথে সততার সাথে তারা বসবাস করতে পারত। কিন্তু ভূরাজনৈতিক পরিবর্তনগুলো যখন হতে থাকলো, এবং এটাকে বলবো যে শুধু তাদের রাজনীতি না, অন্যান্য যে শক্তির রাজনীতি, এখন যেমন বিভিন্ন শক্তির রাজনীতি মোটিভেট করে, এক একটা দলকে আলাদা করে ফেলে, সেই রকম একটা ব্যাপার এদের মধ্যেও কাজ করতে থাকে। দেখেন, আমরা যদি বিশ্বযুদ্ধের দিকে তাকাই, হিটলারের দিকে তাকাই, হিটলারের প্রতি অভিযোগ আছে যে লক্ষ লক্ষ ইহুদিদের তিনি হত্যা করেছিলেন। এবং সেখানেও আমি ধর্ম পরিচয় দিয়ে বলার পক্ষপাতী না, ইতিহাসের ছাত্র হিসাবে হিটলারকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি এত লক্ষ লক্ষ মারলেন, কিছু আবার মারলেন না, রেখে দিলেন কেন?
কেন মারলেন? তিনি খুব টেকনিক্যাল উত্তর দিলেন যে আমি মারিনি, ওই কজন রেখে দিয়েছি এই কেনর উত্তর পাওয়ার জন্য, যে এরা যে আসলে বাই নেচার কতটা ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য। তাহলে তাদের এই রূপটা কিন্তু হিটলারও দেখেছিলেন তার সময়ে, ফলে এই রূপ থেকে বেরোতে পারেনি। এই জন্য মানুষ হিসেবে অ্যাটিটিউডটাই আমি দেখতে চাই, ধর্ম হিসাবে না, যে মুসলমান হলো বলেই ভালো হয়ে গেল, ইহুদি হলো বলেই খারাপ হয়ে গেল, বৌদ্ধ হলে বলেই ভালো হলো, বা হিন্দু হলো খারাপ হলো, এটা তো নয়। এই পরিচয়গুলো তো হলো পরে, কিন্তু আগে থেকেই তারা একটা জনগোষ্ঠীর অধিবাসী বা একাধিক জনগোষ্ঠীর অধিবাসী। কিন্তু এরা যেটা ফেল করে গেল একটা সময় এসে, এরা নিজেদের পরিচয়টা, ইহুদি পরিচয়টাই এরা ধারণ করলো, এবং ধারণ করে তারা তাদের যে এতদিনের অস্বস্তি ছিল, নিজেদের স্থান পাচ্ছিল না, কারো অধিকারে চলে যেত, কারো হাতে বন্দি থাকতো, এইটার পরে এরা এদের মনোজগতে, মাথায় এবং শক্তিতে একটা নতুন রূপান্তর এলো। রূপান্তর হয়ে এরা চাইল যে আমরা ক্ষমতার অধিকর্তা হব চারপাশের, এবং এটা করতে গিয়ে তারা অমানবিক হতে থাকলো। এই অমানবিক হতে গিয়ে তারা এখন গাজায় বা পশ্চিম তীর নিয়ে যে সংকটগুলো দীর্ঘকাল ছিল, এই সংকটগুলো তারা কিন্তু সৃষ্টিও করলো। এই সৃষ্টি যদি না করত, তারা যদি সমতার ভিত্তিতে অবস্থান করতে চাইতো, তাহলে হয়তো ভূরাজনৈতিক অবস্থার চেহারাটা অন্য হতে পারত, কিন্তু তারা চায়নি এবং তারা গ্রাস করতে চেয়েছে। স্যার, আপনি যে সমতার ভিত্তির কথা বলছিলেন, মানে ইসরায়েলের ইতিহাস বা ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাস, তা আমি দেখছিলাম যে মানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এসে সেখানে হজরত দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপর মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। কিন্তু 1900 সালের যে সময়টা, সেখানে আমি দেখছিলাম যে মুসলমানরাই সেখানে বেশি। পরবর্তীতে যে বেলফোর চুক্তির মাধ্যমে সেখানে ইহুদিরা আসা শুরু হলো। তো ওখানে কি স্যার সমতার কখনো প্রশ্ন আসলে থাকবার কথা ছিল? মানে ইহুদিরা তো সবাই তখন বাইরে চলে গিয়েছিল, তাদেরকেই তো বেলফোর চুক্তির মাধ্যমে আবার সেখানে নিয়ে আসা হলো। এরপর স্যার কিভাবে আসলে মানে এই কর্মকাণ্ডগুলি হয়েছিল? এই কর্মকাণ্ড আমার বিচারে হতোই না। আচ্ছা, যদি মুসলিম, যদি তারপরে তো দাঁড়িয়ে গেল ধর্মভিত্তিক, এটা মুসলিম, ওটা ইহুদি। এই সময়টা প্রথম বিশ্বযুদ্ধের ওই সময়টাতে আসলে স্যার কি হয়েছিল যে মানে ব্রিটিশ রাজরা এভাবে করে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সুযোগটা আর কি নিয়ে নিল? না, এটা তো ব্রিটিশদের মধ্যে একটা কলোনিয়াল অ্যাটিটিউড বরাবরই ছিল। জি, নিজেদের সুবিধাগুলো তৈরি করার জন্য তারা বিষ বৃক্ষ রোপণ করে সব জায়গায়, এবং সেই হিসাবে একটা বিষ বৃক্ষ রোপণ করা হয়েছিল। সংকটটা হতো না, আমি যেটা মনে করি, যদি আরব বিশ্ব, অর্থাৎ ইন ফেভার অফ মুসলিমস, এই বিশ্বটার মধ্যে যদি ইউনিটি থাকতো, তাদের মধ্যে ইউনিটি থাকলো না। ফিলিস্তিন নিয়ে ইয়াসির আরাফাতরা ফাইট করে গেলেন, আন্দোলন করে গেলেন, সেখানে যদি সমর্থনগুলো তারা সেইভাবে পেতেন, সেই সমর্থনগুলো আসলো না, এবং সেখানে পশ্চিমা পরাশক্তিগুলো ইনভলভ হয়ে গেল, এবং ইনভলভ হওয়ার মধ্য দিয়ে তারা তাদের সুবিধার জন্য ইসরায়েলি শক্তিকে শক্তিশালী করে তুলল, এবং এই শক্তির দাপটেই কিন্তু তারা মনে করলো যে আমার শক্তি বিস্তার করব আমরাই। সুতরাং সেখানে এই যে এখন যে দেখছি মানবতার এত বড় বিপর্যয়, এর আগে খুব একটা বিশ্ব বোধহয় দেখেনি, যে গাজায় যেটা চলছে, ধ্বংস, একটা নিশ্চিহ্ন করার, একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে, এবং অমানবিকভাবে শিশু, নারী থেকে শুরু করে সবাইকে হত্যা করছে, এবং এমন ব্যাপার যে হসপিটালে কেউ নিশ্চিত না যে বেঁচে থাকবে, বা বন্দি শিবিরে অথবা আশ্রয় শিবিরে কেউ কোথাও নিশ্চিত না, সাংবাদিকরা মারা যাচ্ছে, সব যাচ্ছে। ফলে বোঝা যাচ্ছে এখন এমন একটা এক্সট্রিমে চলে গেছে, এবং যেতে পারছে, যে আরব বিশ্বের এত বড় নীরবতা, যাদের একসাথে কথা বলার কথা ছিল, করছে না। যুক্তরাষ্ট্র তো প্রকাশ্যই প্রায় বর্তমান রিজিম সহায়তা দিচ্ছে, এবং এইসব কারণে ইসরায়েল তার যে নেচারটা তৈরি হয়ে গিয়েছে এতকালে, সেই নেচারটায় তারা দুর্দমনীয় নিজেদের মনে করছে, এবং করতে গিয়ে তারা এটা করছে। তবে অন্যায়গুলোকে সাধারণভাবে সাধারণ বিশ্ব সব জায়গায় প্রতিবাদ করছে। আপনিও বলছিলেন যে খোদ যুক্তরাষ্ট্রে প্রতিবাদ হচ্ছে, নানা জায়গায় প্রতিবাদ হচ্ছে, এগুলোর লক্ষণ কিন্তু ভালো, কিন্তু এটাকে শক্তিশালী করার জন্য যে ইউনিটি দরকার,
মানব ইউনিটি, মুসলিম ইউনিটি বলবো না, মানবিকভাবে মানুষের যে ইউনিটি দরকার বিশ্বময়, সেই ইউনিটিটা একটু একটু হচ্ছে। এটা যত শক্ত হবে, যত বাড়বে, তত দুর্বল হবে দুর্বল শক্তি। দুর্বল ওই অর্থে মানসিকভাবে তো এরা দুর্বল, মানুষের উপর অত্যাচার করছে। স্যার আমার যতদূর খেয়াল আছে, মানে একদম ছোটবেলার থেকে আমি দেখে আসছি যে গাজার পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে মানুষজন বিক্ষোভ করছে, বিদ্রোহ করছে। এখন হয়তো সারা বিশ্বব্যাপী হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, পশ্চিমা বিশ্ব থেকে আরব বিশ্ব, মুসলিম বিশ্ব সবাই করছে। ইতিহাস স্যার কি বলে, এই যে সাধারণ মানুষের বিক্ষোভ, সাধারণ মানুষ যেটা মেনে নিতে পারছে না, রাস্তায় নামছে, তার মাধ্যমে কি ফিলিস্তিনের যে জনগোষ্ঠী তাদের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে? ইতিহাসের কথা যদি বলেন, ধাপে ধাপে পৃথিবীর নানা জায়গায় যদি আমরা খোঁজ করি, বাংলা পর্যন্ত অতীতকাল থেকে মানুষের চাওয়াটাই শেষ পর্যন্ত পূরণ হয়, মাঝখানে অনেক কষ্ট যায়। দ্রুত কতটা হবে এটা নির্ভর করে পারিপার্শ্বিকতা, তাকে মানুষকে কতটা সাহায্য নিয়ে আসছে, কিন্তু মানুষের চাওয়াটা বিফলে যায় না, খুবই কম। সেই হিসাবে তো মনে হয় ঘুরে দাঁড়াতে পারা উচিত। তবে নিয়ামক শক্তি হচ্ছে প্রথম আরব বিশ্বকে অনুভব করা, যে না, আমাদের ওয়াইসিকে অনুভব করা, যারা করছে না এখন পর্যন্ত, মনে হয় না তারা তাদের ভূমিকা পালন করছে। করবে না বলেই স্যার মনে হচ্ছে, কারণ তাদেরও তো পশ্চিমা দেশগুলোর সাথে সেই যে রিয়েলাইজেশনটা আসতে হয়। দেখেন আসি কিভাবে বলে, আমার ইতিহাস থেকে একটু ছোট্ট কথা বলি। সেটা হচ্ছে আমাদের দেশের ইতিহাসই, যে যখন শশাঙ্ক, বাংলার একজন খুব বিখ্যাত রাজা ছিলেন 6 শতকের, তিনি প্রায় একাই উত্তর ভারত পর্যন্ত জয় করে ফেলেছিলেন গৌড়ের অধিপতি হয়ে, তা আঞ্চলিক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন। এবং তিনি শশাঙ্ক তার ডাইনেস্টি করতে পারেন, এটি তার দুর্বলতা, তার পরের কেউ ছিল না। যদি তারা থাকতো তাহলে ভারতবর্ষের ইতিহাস আলাদাভাবে লেখা হতো। এখন কিছু বলতে গেলে যে দিল্লি থেকে এটা হলো, তখন সমস্ত ভারতবর্ষে অন্যরা বলতো বাংলা থেকে এটা হয়েছে। কিন্তু শশাঙ্কের পতনের পরে আমরা জানি 100 বছরের মাৎসনায় ছিল, যোগ্য বসার মতো কেউ, লিগালি বসার মতো কেউ ছিল না। ফলে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে যেই মিনিস্টাররা ছিলেন, অভিজাতরা ছিলেন, এক একজন শক্তি সঞ্চয় করে বসে গেলেন সিংহাসনে। দুদিন পরে তাকে হটিয়ে দিয়ে আরেকজন বসলেন। এই অ্যানার্কি চললে 100 বছরের। 100 বছর তো ডুবে যায় একটা দেশ, ডুবে তো যায়নি বাংলা। রিয়েলাইজেশন ওখানে হলো, যে কথা কানেক্ট করছি আপনার আগের প্রশ্নে, যে তখন যে জেনারেশন, যাদের বাপ দাদারা সিংহাসন জন্য মারামারি করেছে, এই জেনারেশনকে তখন বলছে সিংহাসন খালি, আসো বসো। না, আমি বসবো না। তাকে বলে না, আমি কেউ বসবে না, কারণ জানে যে কোনো সুখ নেই। আমাদের বাপ দাদারা এটা করে গেছে, কেউ 15 দিন টিকেছে, কেউ 1 মাস টিকেছে, মারা গেছে। এই রিয়েলাইজেশনটা আসে একটা সময়, আসার কারণে কেউ বসছে না বলেই প্রথম আমরা ডেমোক্রেসির দিকে গেলাম বা যেতে বাধ্য হলাম। এই আমাদের যে অভিজাত বর্গ মনে করলেন সিংহাসনে কাউকে বসতেই হবে, কেউ তো বসে না, চলো আমরা যোগ্য লোক খুঁজি। এই তো যোগ্য লোক খুঁজতে গিয়ে রাজি করালেন গোপাল নামে সৈন্যবাহিনীর একজন মানুষকে। এই গোপাল রাজি হলেন, এবং এই যে মানুষের সিলেকশন, এটা ডেমোক্রেটিক সিলেকশন, এই ডেমোক্রেসির মধ্য দিয়ে মানুষের সিলেকশন ভুল হয় না। গোপাল একটা বড় চ্যালেঞ্জ তার ছিল, অ্যানার্কিতে ডুবে যাওয়া দেশ, এটাকে তিনি স্ট্যাবিলিটি দিলেন, নাম্বার 1। নাম্বার 2, তিনি এমন একটা ডাইনেস্টি স্টাবলিশ করলেন, পাল ডাইনেস্টি যাকে বলি, সেটা 400 বছর চলল। এই যুগে, প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসের বাস্তবতা হচ্ছে ডাইনেস্টিক রুল ছাড়া সুন্দরভাবে শাসন করা যায় না। এবং 400 বছরেই পাল রাজত্ব হাইটে উঠেছিল, তার শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্যকলা, ভাস্কর্য, রাজনীতি সব দিক দিয়ে চূড়ান্ত উঠেছিল। এই পালরা ছিল বাঙালি, বাঙালির শাসন সবচেয়ে সুন্দর। তাহলে শেষ পর্যন্ত তো ঘুরে দাঁড়ালো, আবার একটা চমৎকার 400 বছরের অত্যন্ত উজ্জ্বল একটা পাল রাজত্ব আমরা পেয়ে গেলাম। যদি না হতো আমরা হতাশ হয়ে বলতাম, আর 100 বছরে শেষ হয়ে গেছে, আর কি, আর তো এই জাতি উঠবে না, উঠে যেত। এইরকম প্রত্যেকটা পৃথিবী জুড়ে যদি এই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে তাকাই, তাহলে শেষ পর্যন্ত মানুষের ইচ্ছা সফল হয়। ফলে সেই সূত্র ধরে আমি হতাশ হতে পারি না ইতিহাসের ছাত্রী হিসেবে। স্যার, বাংলার ইতিহাসের প্রসঙ্গ যেহেতু চলে আসলো,
তো এবার তো জানেন যে নববর্ষ নিয়ে বেশ একটা তর্ক বিতর্ক হয়েছে, মঙ্গল নাকি আনন্দ, তা নিয়ে অনেক গ্রুপের অনেক রকম দুশ্চিন্তা হচ্ছে। তো এই বাংলা নববর্ষের ইতিহাসটা স্যার কোত্থেকে শুরু হলো, মানে এই যে নতুন বছর পালন করা, এটা কিভাবে শুরু হলো? শুনেন, এইবার এখন যেটা দেখছি আমরা যে পরিবর্তন বা ইত্যাদি বিতর্ক, এটা কিন্তু চলছে অনেক দিন থেকে। ইউটিউবের কল্যাণে আমি দেখেছি একবার, খুব অদ্ভুত লেগেছে। ইউটিউবে তো এখন সবাই বলতে পারে ওই সবাই রাজার মতো, তারাও সেখানে আমি দেখলাম 5-7 বছর বা তারও আগে এক ইয়াং লেবাসে, মনে হচ্ছে মাওলানা টাইপের কেউ হবে না, তো আমি পুরোটা দেখিনি প্রথম। তিনি তো সুর করে করে বলছেন যে পয়লা বৈশাখ করলে বেহেস্তে যাওয়া যাবে না, অমুকের সাথে হাসর হবে, তমুকের সাথে হাসর হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রোপাগান্ডা ছড়ানো তো অনেক আগে। তখন আমি মনে করি যে এরা ইতিহাস বুঝে না। আমাদের সবচেয়ে বড় দুঃসময়, এখন তো আরও বেশি করে দেখছি যে ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা এত অস্পষ্ট যে আমরা হঠাৎ করে, যেমন হাতুড়ে ডাক্তার অপারেশন করতে পারে কোনো হিসাব নিকাশ ছাড়াই, তা এখন ওই কথাবার্তাগুলো মনে হচ্ছে ওই রকম। না হলে যারা মনে করছে মঙ্গল শোভাযাত্রা তা অন্য সংস্কৃতির বিষয় কিনা, বা পয়লা বৈশাখটাই, আজকেই দেখলাম পত্রিকায় কে যেন এলান জারি করছে, অনেকেই তো করে আজকাল, যে এটা একেবারে বেদাত টেদাত কী সব নানা রকম বলছে। আসলে তো তা না। তারপরে আমরা যেটুকু পত্রপত্রিকায় বা বইপত্রে দেখি, সেখানেও পার্শিয়াল ব্যাপারটা। আসলে কমনলি আমরা মুক্তভাবে যেটা দেখেছি, আকবরের সময় থেকে একটা নতুন ক্যালেন্ডার হলো, সে কথা আমি পরে আসছি, কিন্তু সেটাও ঠিক না। সেটার একটা গুরুত্ব আছে, সেটা কিন্তু তার আগে থেকে তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। অনেকে তো মনে করেন, মানে কোনো কোনো রেফারেন্সে মনে করেন যে খ্রিস্টপূর্ব যুগ থেকে একটা নববর্ষ, সব দেশেই হতে পারে একটা নববর্ষ, সেটা বাংলার মধ্যে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম থেকে শুরু করে একবার নেপাল পর্যন্ত একটা ধরন ছিল একই রকম। হয়তো দিনের পার্থক্য আছে, মাসের পার্থক্য আছে, ছিল। বিক্রমাব্দও বলতো তখন। একসময় শকাব্দের একটা হিসাব ছিল। এই হিসাব হতে হতে একটা সময় এসে আমরা বঙ্গাব্দ পাই, কিন্তু বঙ্গাব্দ আকবরের আগে থেকেই পাওয়া যাচ্ছে। খুব কাছাকাছি যেটা মানে সুনির্দিষ্ট কিছুটা করা যায়, সেটা হচ্ছে ওই যে একটু আগে শশাঙ্কের নাম বললাম, শশাঙ্কের সময়, অর্থাৎ 590 হচ্ছে শশাঙ্কের সময়কাল। তার কিছু পরে 93-এর দিকে বলা হয় যে তিনি একটা ক্যালেন্ডার শুরু। শশাঙ্কের সময় আপনি বলছেন যে তার একটা মানে নিদর্শন পাওয়া গিয়েছিল। জি, এটা হলো এরকম যে শশাঙ্কের সময় একটা ক্যালেন্ডার হলো। জি, এই ক্যালেন্ডারগুলোর, ওটাও আগে বলে নেওয়া ভালো যে আজকাল ধর্ম দিয়ে যে জড়ানোর এটার কোনো স্কোপই নেই, এই জন্য নেই। এটি পুরোটাই আমাদের কৃষিভিত্তিক সভ্যতার সাথে যুক্ত। আচ্ছা, কৃষিকাজ নির্ভর একটা ব্যাপার। মূলত রাষ্ট্র প্যাট্রোনাইজ করছে তার রাজস্ব আদায়ের চিন্তা থেকে, এবং রাজস্বটা কৃষক দেয় তার ফসলের উৎপাদনের উপর ভরসা করে, ওই শক্তি দিয়ে। ফলে এর সাথে কিন্তু এর একটা ভালো সম্পর্ক আছে, আমরা একটু পরে সম্পর্কিত করব। তো এখানে যেটা হচ্ছে যে শশাঙ্ক ওই চিন্তা করেই করেন, তো তখন কিন্তু বর্ষ শুরুটা হতো অগ্রহায়ণ মাস থেকে। তারও একবার চেষ্টা করা হয়েছিল আশ্বিন মাস থেকে, সেটা আরও আগের ব্যাপার, খুব দাঁড়ায়নি, যেটা বিক্রমাব্দ বলছে এরকম, বিক্রমাদিত্যের সময় বিক্রমাব্দ তার নামে যেটা হলো। তো সেরকম একটা ব্যাপার ছিল। তো এই অগ্রহায়ণ মাসে যেটা করা হলো, সমস্যাটা একটা থেকে গেল ক্যালেন্ডারের একটা ব্যাপার, কারণ লুনার ক্যালেন্ডার এবং সোলার ক্যালেন্ডারের একটা ব্যাপার আছে। মুসলমানরা আসার আগে সোলার ক্যালেন্ডারটা দেখা হতো, মানে সৌর বৎসর যেটা। তো সৌর বৎসরের হিসেব একরকম, চান্দ্র বৎসরের হিসাব, মাসগুলোর হিসাব একরকম, একটু দূরত্ব আছে দুটোর মধ্যে। তো সেই হিসাবটা করতে গিয়ে তারা সেই সূর্যের আবর্তন, মাসের পরিবর্তন, বৎসর আসা, সেটা করতে গিয়ে তারা এক ধরনের হিসাব করেন। এবং কেউ কেউ বলেন অগ্রহায়ণ ফসলের সাথে সম্পর্ক ছিল, তখন আমন ফসল কাটার একটা সময় সেটা আসবে।
কিন্তু গ্যাপ একটা থাকে মুসলমানরা আসার পরে, কারণ মুসলমানরা হিজরি সন ব্যবহার করে এবং হিজরি সনটা চান্দ্র বর্ষের হিসেব অনুযায়ী হয়। ফলে সেই চান্দ্রবর্ষের হিসাব সৌরবর্ষের হিসাবের সাথে একটা কনফ্লিক্ট ছিল। এটা হতে গিয়ে যে বাস্তব জায়গাটা যেটা হলো, কোনো ধর্মীয় বিষয়ের মধ্যে আসেনি। বাস্তব ক্লাসটা হলো যে রাজস্ব আদায় নিয়ে। আকবরের সময় অর্থাৎ মুঘলরা আসার পর থেকেই যে জিনিসগুলো দেখা গেল, যে বিশেষ করে সম্রাট আকবর ফিল করলেন আগে রাজস্বটা কীভাবে হতো। ধরেন যে বাংলাদেশ, ভারতবর্ষ, তিনি তো ভারতবর্ষ চালাচ্ছেন। বাংলা সবসময় খুব গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল, বিকজ সেই সময় বাংলা ছিল ধনী দেশের একটা ভারতবর্ষের মধ্যে, এবং এখানকার রাজস্ব মোগল বাদশাদের দরকার। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এখানে বেশি হতো। এটার কালেক্টর ছিলেন জমিদাররা। জমিদার একটা পার্সেন্টেজ, তখন তো টাকা দিয়ে হতো না, ফসল দিয়ে, যে 1/3 1/4 যেটা ধরা হতো, সেই অংশটা ফসল জমিদারের কাছে দেওয়া হবে। জমিদারের কাছে নির্ধারণ করা হলো 2% তুমি রাখবে, বাকিটা মুঘল দরবারে পাঠাবে। তখন কিন্তু ওই রকম জমিদার রায়তের যে সম্পর্ক, যে ক্ল্যাশগুলো পরে শুনি ব্রিটিশ আমলে এসে, এটা তেমন ছিল না। এক ধরনের গুড গভর্নেন্স যদি বলি, ওই ধরনের ব্যাপার ছিল, একটা মানবিক ছিল। এখন রেডি ফসল বন্যায় ভেসে গেল। ফসল রাজস্ব দেওয়ার সময় জমিদারের কাছে এসে কৃষকরা বলল যে, জমিদারবাবু জানেনই তো আমাদের সব ফসল খাওয়ার পয়সা নেই, খাওয়ার ফসল নেই আমার, ফলে আমি তো দিতে পারবো না ট্যাক্স। জমিদার দেখলেন ঠিকই তো, বলে ঠিক আছে। আকবর বাদশাদের কাছে পাঠিয়ে দিলেন হিসাব যে আমি দিতে পারছি না এই কারণে। ওই আকবর বাদশারও সহনশীল ছিলেন, কিন্তু সহনশীল কতদিন থাকা যায়, রাজস্ব তো পেতে হবে। তখন তিনি তার সভাসদদের নিয়ে চিন্তা করলেন। বিশেষ করে তখন জ্যোতির্বিদ ছিলেন, তার নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, দেখি আবার মনে পড়ে যায় যদি বলে ফেলতে পারবো। তো তাকে দায়িত্ব দিলেন যে হিন্দুদের, মানে আগে তো হিন্দুই ছিল ভারতীয়দের, যে সৌর ক্যালেন্ডার এবং আমাদের যে লুনার ক্যালেন্ডার দুটোর সমন্বয় করে এমন একটা হিসাব বের করেন যার সাথে ফসল কাটার সম্পর্ক আছে। মানুষ যখন তার গোলা ঘরে নতুন ফসল থাকবে, তখন যদি তার ট্যাক্স দেওয়ার দিন আসে, তখন সে দ্বিধা কম করবে। এই হিসাবে তখনকার যে ফিনান্স মিনিস্টার ছিলেন টোডরমল, তিনিও সাহায্য করলেন এবং তারা বসে মোটামুটি একটা হিসাব বের করে ফেললেন। হিসাব বের করে দেখলেন যে বৈশাখ মাস যদি হয়, চৈত্রের মধ্যে ফসল কাটা চলে আসবে, ফসল গোলায় আসবে, সেটা যদি কোনো বৎসরের প্রথম দিন হয়, তাহলে মানুষের পক্ষে এই ট্যাক্স দেওয়া, রাজস্ব দেওয়াটা সহজ হয়ে যাবে, তখন আমরা এটা জোগাড় করতে পারব। এই হিসাবেই কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। যে কারণে দেখেন, ওদের তো রাজভাষা ছিল ফার্সি, সেই কারণে প্রথম দিকে ক্যালেন্ডার বঙ্গাব্দ টঙ্গাব্দ ছিল না, তখন বলতো ফসলি সন, এটা ফার্সি শব্দ, ফসল নির্ভর সন, একেবারেই ফসল। সুতরাং এখানে যারা ওই ধর্মীয় দিয়ে হিন্দুত্ব চলছে বা বৌদ্ধত্ব চলছে না ইসলামত্ব চলছে, এর কোনো প্রশ্নই নাই কিন্তু এটার গোড়ায়, এবং এটা মুসলমান সম্রাট আকবরের ইনিশিয়েটিভে করা। তো এখন সেইভাবে যখন এই ফসলিশনটা হয়ে গেল এবং বৈশাখকে অগ্রহায়ণ বাদ দিয়ে বৈশাখকে করা হলো, তখন থেকে খুব রেগুলার হতে থাকলো। তার মধ্যেও কিন্তু অভিনব কিছু চিন্তা যোগ হয়েছিল। অভিনব চিন্তা কি? জমিদাররা, আগে তো জমিদার মানি তো কৃষকের কাছে রাজা, কিন্তু আর মোগল বাদশাকে দেখতে যায়নি, জমিদারের কাছে রাজা। সেই রাজাকে কাছে থেকেও দেখার সুযোগ কম হয়েছে অনেকের। অমন একটা মনস্তাত্ত্বিক যে ব্যাপার চলছে, সেই সময়ে দেখা যাচ্ছে যে জমিদার নির্ধারিত দিন ঠিক করে দিল, শেষ আগের বছর শেষ চৈত্রের শেষ দিন, চৈত্রের শেষ দিনে তুমি তোমার ফসল জমা দেবে তার রাজস্ব হিসাবে। তাই করতো তারা, তখন তার গায়ে লাগতো না, জমা দিত।
জমা দেওয়ার পেছনে আরেকটা মজার ব্যাপার ছিল। জমিদার আবার ঘোষণা আগে থেকে দেয়া যে এদের সম্মান দেখানো হবে, অর্থাৎ বছরের প্রথম দিন পয়লা বৈশাখ এই প্রজাদের মিষ্টিমুখ করাবে। আচ্ছা, এবং তাদের জন্য জমিদার বাড়িতে নাট্যমঞ্চে নাচের গানের আয়োজন হবে, যাত্রা পালার আয়োজন হবে। এটা তো একটা অনার পাচ্ছে যেন কৃষকরা, যে জমিদারবাবু এত। শুধু তা না, এরকম আমরা পাই যে একটা অনুষ্ঠান তখন হতো, এই অনুষ্ঠানটা জমিদারি সিস্টেম না থাকায় এখন আমরা কিন্তু জানিও না, পালনও করি না, করার প্রয়োজন নেই। এটাকে বলতো পুণ্যাহ। হ্যাঁ, এটাকে পুণ্যাহ বলতো। এই পুণ্যাহ অনুষ্ঠানের জন্য এরা দিয়ে পরদিন উৎসাহের সাথে চলে আসতো। আর প্রত্যেক জমিদার বাড়িতে এর আগে থেকেই বেশ কিছু ময়রা যারা মিষ্টি বানান তাদের জমিদার বাড়িতে রাখা হতো। মনে মনে দুধ আসতো, এখানে তৈরি হতো মিষ্টি। আচ্ছা, এবং এটা সাইকোলজিতে কতটা পজিটিভ প্রভাব পড়লো যে জমিদার নিজে সামনে থেকে সবাইকে বসিয়ে দিত আর মিষ্টি খাওয়ানো শুরু হতো। জমিদারবাবু খোঁজ খবর নেই, এই ওর পাতে নেই, দুটো আরও দুটো দাও রসগোল্লা। এটা বুঝতে হবে একটা কত বড় এনকারেজমেন্ট, কত বড় নিজেদের মনে করতে থাকলো যে আমার মূল্য কত বেড়ে গেছে, জমিদার আমাকে আদর করে খাওয়াচ্ছে। এমনও বলা হয় তারপরে এখনও যাবি না, ওই যে গানের আয়োজন আছে, যাত্রার আয়োজন, দেখে যাবে তোদের জন্যই। এইটার পরে কেউ কেউ লেখেন যে এমন হলো প্রতি বছর কর গুনতে থাকে এখন কৃষক, আমার খাজনা দেওয়ার দিন কবে। সে আগে ভাগেই সব ফসল নিয়ে তাড়াতাড়ি দিয়ে আসে, কারণ পরদিনই তো সে অনার পাচ্ছে। অর্থাৎ পুরো সিস্টেমটাকে এই একটা পলিসির কারণে পরিবর্তন করে দিল। এবং তখন থেকেই এই যে উৎসব আয়োজন, যেটা পরবর্তীকালে আমরা তার অন্য রূপে যে পয়লা বৈশাখ করছি, এবং সেখানে শহুরে যে আয়োজনটা, এটা কিভাবে শুরু হলো? এটা তো একটু পরে, কারণ শহুরে যে আয়োজন এটা যে একেবারে নিষ্প্রভ ছিল আগে থেকে তা কিন্তু না, হয়তো তার রকম ফেরতে হবে সময়ের সাথে সাথে। মানে পাকিস্তান আমলেও কি এইভাবে নববর্ষের উদযাপন হয়েছে? হ্যাঁ, পাকিস্তান আমল থেকে সেটা তো সাংঘাতিকভাবে বিপ্লবী আয়োজন ছিল। আচ্ছা, আমি সেখানে আসছি। তার আগে মোগল আমলের ঢাকার কথায় আমরা যেটুকু রেফারেন্স পাই যে মাহি ফরাস বলে একটা সম্প্রদায় ছিল। মাহি ফরাস হচ্ছে মাছ চাষিদের, মাছ ব্যবসায়ীদের একটা সম্প্রদায়। তারা এই আজিমপুরের মাঠে তারা পয়লা বৈশাখের দিনে ভোজের আয়োজন করত সবার জন্য। অর্থাৎ পয়লা বৈশাখ উৎসব আয়োজনের জন্য তাদের একটা প্রয়াস ছিল। এটা একবার মোগল আমলের শুরুতে, যেটা প্রায় আমরা হারিয়ে ফেলেছি। আমি তো অনেক বইপত্র খুঁজেও সাধারণত ওই মাহি ফরাসের খবর পাই না। এটি আমরা অনেক ইতিহাস থেকে অনেক কিছু চলে যাচ্ছে চর্চার অভাবে। এরপরে এসে দেখা যাচ্ছে যে মোটামুটি পয়লা বৈশাখ উৎসবে গ্রামগঞ্জে এখন কিন্তু হয় গ্রাম্য মেলা। সুতরাং এটা এই যুগ না, কিন্তু একবারে অনেক প্রাচীন সময় থেকে গ্রাম্য মেলা বসছে, যে মেলা কন্টিনিউ এখনও করছে। এবং মানুষ সেটাকে মনে করত, সাধারণ মানুষ, যে এটা এখনও অনেকে মনে করে যে বছরের প্রথম পয়লা বৈশাখ, সেদিন যদি তুমি ভালো মতো চলো সারা বছর ভালো চলবে। ভালো একটু কাপড়, পরিষ্কার কাপড় পরো, সারা বছর ভালো কাপড় পরবে। সেদিন একটু ভালো যদি খাও, সারা বছর ভালো খাবে। অর্থাৎ একটা গুরুত্ব পাচ্ছে দিবসটা মানুষের কাছে। এবং এগুলো কিন্তু একেবারে বঙ্গজ তাও বলবো না, কারণ মুঘলরা অনেক কিছুর প্রভাব ফেলেছে আমাদের খাদ্য, পোশাক ইত্যাদি। এবং পার্সিয়ান ধারায় মুঘলরা নওরোজ উৎসব পালন করত। একবারে দিল্লির আগ্রার রাজদরবারে, দুর্গতে মহিলারা বিশেষ করে মেলা বসাতেন, নওরোজ মেলা হতো। সেই নওরোজ মেলার প্রভাব কিন্তু আস্তে আস্তে, কালচার তো সংস্কৃতি হচ্ছে বহতা নদীর মতো, এটা মানুষ বয়ে চলে, টেরও পায় না কিভাবে একবার অন্তঃসলীলা হয়ে যেন মানুষের কর্মকাণ্ডে, চিন্তায় এটা জড়িয়ে থাকে। কার থেকে কি পেল এটা মানুষ হিসাবও করতে পারে না, কিন্তু ঢুকে যায়। তো পয়লা বৈশাখের যে আয়োজনগুলো, তার সাথে অনেকটাই আমরা যেন কিছু কিছু নওরোজের প্রতিফলনও পাই। তো সেই রকম ব্যাপারগুলো গ্রামগঞ্জে তার মতো করে হলো। আপনি শহুরের যে কথা বললেন, গ্রামগঞ্জে তা হলো। এরপরে পাকিস্তান আমলে এসে প্রতিবাদের কথা যেটা বলছে, এখনকার ধরনটা কিন্তু আবার একটু আলাদা। পাকিস্তান আমলে ছায়ানট হলো, এটা প্রতিবাদী সংগঠন। তো আপনি জানেন যে আইয়ুব খান 52তে তো ভাষা আন্দোলনে
বাঙালি জিতে গেল। ওরা তো চেয়েছিল ভাষা ভুলাতে, ভাষা ভুলাতে পারলেই সংস্কৃতি ভুলে যাবে, দুর্বল হয়ে যাবে জাতি, আমরা যা বলবো তাতেই হবে। না হলে খাওয়ার জন্য না, চাকরির জন্য না, আর কিছুর জন্য কথা বলছে, আমার ভাষা দাও, আমার মায়ের ভাষা তোমাদের পাশাপাশি রাখো, তাতেও এত আপত্তি, তাতেও গুলি। অন্তর্নিহিত তাৎপর্য তো আলাদা। দেখেন, এর সাথে যদি আমার হঠাৎ মনে পড়ল, সেটা হচ্ছে 2016-তে আমি ফ্রান্সে গিয়ে প্রথম লুভর মিউজিয়ামে গেলাম। ওখানে তো ইংরেজি চলে না, আপনি জানেন। তো মিউজিয়ামে, এত সমৃদ্ধ মিউজিয়াম, এত লক্ষ লক্ষ সারা পৃথিবীর মানুষ যায়, কিন্তু আমি একটা জায়গায় গিয়ে খুব কষ্ট পেলাম যে একটা আর্টিফ্যাক্টের পরিচিতি ফরাসি ছাড়া নেই, ইংরেজি নেই। খুবই অসুবিধা হচ্ছে অনেক কিছু বোঝার। গুগল কনভার্টার দিয়ে কতক্ষণ কি করব তা হয় না। ফিরে এসে আমি আমার হোটেলের ফরাসি ম্যানেজার, খুব শিক্ষিত, তাকে এক চোট ধরলাম, তোমরা এত কনজারভেটিভ কেন? এই সে অনেকক্ষণ সে শুনলো, শুনে পরে যা বললো আমার নিজের একটা সারা জীবনে শিক্ষা হয়ে গেল। তিনি বলছেন, দেখো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে আজকে যদি আমরা ঢুকতে দেই ইংরেজিকে, আমরা বিশ্বাস করি, পশ্চিম ইউরোপের দেশগুলো বিশ্বাস করে নিজ ভাষা, নিজ সংস্কৃতি, এইটা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। আজকে আমাদের উন্নত বিশ্ব বলছ, এটাই হচ্ছে প্রধান কারণ। আমরা আমাদের ভাষার উপর দাঁড়িয়েছি, আমরা আমাদের সংস্কৃতির উপর দাঁড়িয়েছি, ফলে আমরা উপরে উঠছি। আজকে যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের নামে আমি ইংরেজিকে ঢুকতে দিই, তাহলে ডেফিনেটলি কালক্রমে আমার ভাষা, আমার সংস্কৃতি দুর্বল হয়ে যাবে, ফলে আমাদেরও পতন ঘটবে। যে কারণে আমরা এই ব্যাপারে খুব অ্যালার্ট। তোমরা যত সমালোচনা করো, আমরা শুনব না। আমি মাঝে মাঝে আমাদের সাথে মেলাই, কারণ আমাকে আমার এক বিদেশি বন্ধু বলেছিলেন যে পৃথিবীর যেই যেই জায়গায় ইংলিশ কলোনিয়াল রুল স্টাবলিশড হয়েছিল, সেই কটা দেশ ছাড়া ইংরেজি নিয়ে এত মাতমার কোথাও নেই। পরে দেখলাম তাই, যে এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা একটু আলাদা প্রসঙ্গ। কিন্তু আমাদের যেটা হলো যে এই 52-তে ফেল করলো যে পশ্চিম পাকিস্তানি শাসকরা, এটা আইয়ুব খান 58-তে ক্ষমতায় এসে ভুলেননি। আচ্ছা, মাথায় ছিল কি করে আবার ওদের ভাষা সংস্কৃতিকে দুর্বল করা যায়। এগুলো আমাদের ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে। তিনি তখন বাংলার, ঢাকা ইউনিভার্সিটির বাংলার, তখন তো বলতো বিভাগীয় প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আব্দুল হাই, বিখ্যাত মানুষ। তিনি মোনায়েম খান তখন তার রানিং মেট, এখানকার গভর্নর, তেমন একটা শিক্ষিত না, তাকে নিয়ে অনেক গালগপ্প আছে। তাকে দায়িত্ব দিল, ওদের দিয়ে এই করো। কারণ আমরা হিসাব করে দেখলাম বাঙালি সংস্কৃতির জন্য রবীন্দ্রনাথ দায়ী, মানে রবীন্দ্রনাথ চর্চা হয় বলেই এরা তাদের সংস্কৃতিকে ধরে রাখছে। রবীন্দ্রনাথকে কী করে নিষ্প্রভ করা যায়। তখন আমরা তো ওই সময়ে ছোট, কিন্তু আমাদের কাছে রবীন্দ্রসঙ্গীত ভাল লাগতো না। কেন ভাল লাগতো না? ওই একবারই মাত্র রেডিওতে প্রচার হতো, তাও একটু বেশি রাতে, 10টা 11টা, তখন তো অনেক রাত। এবং তখন হতো রাগধর্মী, খেয়ালধর্মী রবীন্দ্রসঙ্গীত। অত রাতে ওগুলো দিলে মানুষ বন্ধ করে দেয়, রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিই। এত যে চমৎকার গান আছে, এটা বুঝতেই দেয়নি পাকিস্তানিরা। এবার যেটা করলো যে তাকে, মোনায়েম খানকে দায়িত্ব দেওয়ার পর মোনায়েম খান গভর্নরদের ডেকে নিলেন আব্দুল হাইকে, এবং বললেন, আপনি এত বড় বাংলার পণ্ডিত, আপনি থাকতে একজন হিন্দু কেন রবীন্দ্রসঙ্গীত লিখবে? আপনি রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না? তা হাই সাহেব তো বুঝেই গেলেন। স্যার মনে মনে ভাবলেন যে তার তো এই বলার কথা। বলছেন, হ্যাঁ গভর্নর সাহেব, আমি তো লিখতেই পারি, কিন্তু মানুষ তো এটাকে বলবে হাই সঙ্গীত। এই যে কথাটা যখন রটে গেল, তখন এখানকার সাংস্কৃতিক কর্মীরা আবার অ্যালার্ট হলেন যে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আঘাত আসতে যাচ্ছে। ওই প্রতিবাদেই কিন্তু ছায়ানট তৈরি হলো 61-তে সম্ভবত। ছায়ানট তৈরি হওয়ার পরে একই প্রতিবাদে এই যে রমনার বটমূলে এসো হে বৈশাখ দিয়ে শুরু, প্রতিবাদ কিন্তু জাস্ট ওই রবীন্দ্রসঙ্গীতের প্রতিবাদ। এবং আরও একটি তথ্য অনেক সময় আমি পাই না, রমনার বটমূলের আগে কিন্তু তারা শুরু করেছিল বলদা গার্ডেনে, আচ্ছা, ঢাকার। তারপরে যখন জনপ্রিয় হলো গার্ডেনে বৈশাখী আয়োজন, বৈশাখী প্রথমেই ছায়ানটের আয়োজন, আচ্ছা, ছায়ানটের আয়োজন ওখানে ছিল। এবং সেখানে যখন লোক সমাগম সামাল দেওয়া যাচ্ছে না, তারপরে চলে এলো রমনার বটমূলে। তো ফলে এগুলোকে ধমক দিয়ে বন্ধ করার কোনো উপায় নেই। এখন যারা চেষ্টা করছে নানা রকম
নাম ধাম পরিবর্তন করে, এগুলো আসলে টেকে না। ইতিহাস অন্তত বলে টেকে না। এবং টেকে না বলেই দেখা যাচ্ছে যে তার মতো, যে যার মতো করে বেড়ে ওঠার কথা, যার মতো ছড়িয়ে পড়ার কথা, সেটা থাকে। একটা ছোট্ট এক্সাম্পল, আপনি 2001 সম্ভবত হলো, একই নাকি ওই রমনার বটমূলে, হ্যাঁ, যখন বোমা ফেললো, কারা ফেললো? জঙ্গিরা ফেললো, আমরা জানি। এবং যারা চায় না বাংলা ভাষা, যতই মুখে বলি যে এটা অন্য সংস্কৃতি ইত্যাদি, তা তো না। ওই আইয়ুব খানদের একই চিন্তা যে বাঙালি সংস্কৃতির শক্তিটাকে বন্ধ করতে হবে, তাহলে আমাদের মতবাদগুলো সেখানে দাঁড়াবে। এবং সেই ভীতি তৈরি করার জন্যই বটমূলে বোমা হলো, 10 জন মারা গেল, অনেক আহত হলেন। ফলাফল কি হলো? এটা খুব ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট। সেটা হলো, আগে আমি খুব ফিল করি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পয়লা বৈশাখের দিন রমনার বটমূলে বা ঢাকার এগুলো দেখার জন্য আমার গাড়ি নিয়ে আসতাম, আমার মেয়ে আসতো, আমার স্ত্রী আসতে পারতাম। কিন্তু ওইবার বোমা ফেলার পর বছর থেকে আসতে পারি না, কারণ এত লোকারণ্য, গাড়ি চলবে কোথায়? সুতরাং এটির বিপরীত ফলই হয়। এবং এখানেও এই সমস্ত কারণে বিপরীত ফল। আজকে যে আপনি যেটাতে শুরু করলেন, যে এখনকার সময়ে যে নানা রকম বিতর্ক, নানা রকম নামধামের পরিবর্তন ইত্যাদি, এগুলো লিগ্যাল বেসিস যদি না থাকে, এবং থাকছে না অনেক ক্ষেত্রেই, তখন আপনি জোর করে এগুলোকে থামাতে পারবেন না, বরঞ্চ এটি আরও বড় শক্তি হয়ে দাঁড়াবে। স্যার, শুরুটা তো হয়েছিল আনন্দ শোভাযাত্রা দিয়ে, সেখান থেকে মঙ্গল শোভাযাত্রায় কিভাবে গেল, মানে কারা সেটা করলো? আবার এখন নাম পরিবর্তনের, মানে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে কোনো চাপে করেননি, বাট নাম পরিবর্তনে আসলে কি পরিবর্তন হচ্ছে বলে যদি আমাকে প্রশ্ন করেন, ব্যক্তি আমাকে, তাইলে ওই সময়ও আমি কলামে লিখেছিলাম যে আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রায় কনভার্ট করার দরকার কে ছিল? আমি নিজে দরকার দেখিনি, কারণ এটা তো আনন্দই, এবং একটা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট হলো এবং সেটা চলতে থাকলো। সুতরাং ওই সময় যেমন দরকার ছিল না, আবার এখন যদি আনন্দ শোভাযাত্রায় ফিরিয়ে আনার যে কথা বলছে, সেটা তো সবার দাবি না। সুতরাং এটা যদি মঙ্গল শোভাযাত্রা দাঁড়িয়ে যায়, এবং ইউনেস্কো এটা মঙ্গল শোভাযাত্রা নামেই এটাকে হেরিটেজ যে সংস্কৃতি হিসাবে এটাকে ট্রিট করলো, সুতরাং থাকলেই বা কী ক্ষতি হতো? এগুলোর মধ্যে খুবই ন্যারো কিছু ফিলিংস কাজ করে, কিছু জোর করে আনা সাম্প্রদায়িক চিন্তাভাবনাগুলো কাজ করে, এর চেয়ে বেশি কিছু না। এটা কারো কিছু যায় আসে না। বাঙালি সংস্কৃতির কিছু ধ্বংস হয়ে যায়নি, ক্ষতি হয়ে যায়নি, বা অনেক বেশি এখনকার পরিবর্তনে খুব লাভ হয়ে যাবে, তেমনও না। কিন্তু এটা আমরা করে আসছি। আমাদের মধ্যে ন্যারোনেসগুলো, এর পেছনে কিছু কূট রাজনীতি হয়তো কাজ করে, যেই রাজনীতির কারণে বোমা হামলা হয়েছিল, সেই রাজনীতির কারণেই হয়তো এরকম নানা রকম পরিবর্তন হচ্ছে। স্যার, এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যে ন্যারেটিভটি রয়েছে, তা হলো যে আগে এখানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ যেতেন, এবার আমরা চেষ্টা করছি সব ধর্ম, মত, জাতি নির্বিশেষে সবাইকে একত্রিত করবার, যেখানে পাহাড়িরাও থাকবেন। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই নাম পরিবর্তনের মাধ্যমে সবাই এসে এখানে মিলিত হবেন, নাকি এর ব্যাপারটা এরকম ছিল যে আগে আসলে শুধু এটা চারুকলার আয়োজন ছিল, অন্যরা সেখানে যেতেন না? বিষয়টা কেমন? যেত না, সবাই তো যেত। এবং আপনার ওই 2001-এর পরে আপনি খেয়াল করবেন, এটা তার আগ পর্যন্ত ঢাকা কেন্দ্রিকতা ছিল প্রধান। কিন্তু ওর পর থেকে বাংলার সর্বত্র, বিশেষ করে বড় বড় জেলাগুলোতে মঙ্গল শোভাযাত্রা হতো, এবং এই একই রকম আয়োজন হতো, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। পাহাড়িরা করতেন, তারা কি করতেন না? তারা এই সময়টায় বৈশাখী উৎসব করছে, বৈশু, সাংরাই, বিজু করছে, এবার তো 7 দিন ব্যাপী করছে। তো এগুলো তো সব মিলেমিশে একাকার। এখন আমাদের নৃগোষ্ঠী মানুষগুলো তাদের অঞ্চলে করছে, ঢাকার মানুষগুলো তাদের অঞ্চলে করছে, রাজশাহীর মানুষ তার অঞ্চলে করছে, মিলেমিশেই তো পুরো বাংলাদেশের। তো এইগুলোর তো কোনো ব্যাখ্যার কোনো মানে হয় না যে আগে সবাই আসতে পারতো না। কে বলছে আসতে পারতো না? কি প্রমাণ আছে, কি যুক্তি আছে? আমরা ভাই ইতিহাসের ছাত্র, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না। একটা মাটি ছেড়ে দিলাম আর হয়ে গেল, সেটা তো ইতিহাস হবে না। ইতিহাস হতে হলে প্রামাণ্য করতে হবে। সুতরাং এগুলো কেন তারা বলেন, কি বুঝে বলেন, বা অনেক বেশি জ্ঞান নিয়ে বলেন, আমাদের সেই জ্ঞান নেই, এটাও হতে পারে। ফাইন
স্যার এবার আমরা দেখলাম যে মানে ফ্যাসিস্টের একটি প্রতিমূর্তি সেই আনন্দ শোভাযাত্রার আয়োজনে থাকবার কথা ছিল, সেটি পুড়িয়ে দেয়া হলো বা কোনো এক কারণে পুড়ে গেল। এর পেছনে কি স্যার কোনো ষড়যন্ত্র, মানে আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাচ্ছি, মানে হঠাৎ করে অন্য কোনো কিছু না পড়ে সেটি পুরানো হলো? হ্যাঁ, এটা তো থাকতেই পারে, লজিক যেটা বলে। আমি দেখেছি পত্রিকায়, কোন পত্রিকায় যেন সেই প্রতিমূর্তি। আমার কথা হচ্ছে অন্যরকম। আমরা কেন খুঁচিয়ে খুঁচিয়ে ঘা বড় করব? এইসব প্রতিমূর্তির দরকার কি? দেখুন, এই কথা আমি জানি না, অনেক কথাই তো আমরা বলতে পারি না। আগেও অনেক সময় পারতাম না, এখন অনেক সময় পারি না। তা হচ্ছে ফ্যাসিস্ট, ঠিক আছে, ফ্যাসিস্টের একটা চরিত্র বুঝে গেছি। তারপরে কি আমাদের মধ্যে ফ্যাসিজম কাজ করে না? চিন্তা ভাবনায়, আচরণে কত প্রতিমূর্তি বানাবেন? যুগে যুগে প্রতিমূর্তি বানাতে হবে, মাসে মাসে প্রতিমূর্তি বানাতে হবে। তো এইগুলো নিয়ে ঝগড়া বিবাদের কিচ্ছু আমি দেখি না। ওই যারা পোড়ালো তারাও নিজেকে বলতে চায় আমি ফ্যাসিস্ট, এই জন্য আমি দিয়ে এলাম পুড়িয়ে, আমার খারাপ লেগেছে, আমি এটা পুড়িয়ে ছোট করে দিলাম। এগুলো খুবই ক্ষুদ্র ব্যাপার, এগুলো জাতীয় পর্যায়ে আলোচ্য বিষয় বলে আমি মনে করি না। এবং এগুলো থেকে যত দূরে সরা যায়, ওই যে বললাম সংস্কৃতি হচ্ছে বহতা নদীর মতো, সে তার মতো বইবেই। আপনার ভালো লাগুক, এই যে বুড়িগঙ্গা নদী মরে যাচ্ছে এখন, বুড়িগঙ্গা নদী তো একসময় স্রোতস্বিনী ছিল, এবং নবাবী আমলে ঢাকার নবাবদের সময় তো এই নদীর পানি ভিস্তিওয়ালারা বিক্রি করতো বাড়ি বাড়ি খাওয়ার জন্য। এখন যখন স্রোতস্বিনী থাকে, স্রোতস্বিনী তখনই থাকে, সে তার এখানে ট্যানারির বর্জ্য পড়ল না নর্দমার পানি এসে বুঝলো, কেয়ার করে না। যত পরে সে আরও ফুলে পেঁপে উঠে, আরও স্রোতস্বিনী হয়, সে মোহনার দিকে ছুটে যায়। এটাই হচ্ছে নিয়ম। সংস্কৃতি এইভাবেই শক্তিশালী হয়। আপনি ধমক দিয়ে সংস্কৃতিকে ছোট করতে পারবেন না। ভালো সংস্কৃতি, শক্তিশালী সংস্কৃতি দুর্বল সংস্কৃতিকে গ্রাস করে ফেলবে অটোমেটিক্যালি, সে হারিয়ে যাবে সেখানে। আর সবল শক্তি সে এগিয়ে যাবে। ওই নানা রকম ছুতমার্গ দিলে তাকে তো থামিয়ে দেওয়া হবে, বুড়িগঙ্গার মতো মরে যাবে। স্যার বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে যেটা দেখা যায় বা এ ধরনের সংস্কৃতি পালনের ক্ষেত্রে যেটা দেখা যায়, মানে এই জনপদটা তো বাঙালি জনপদ, এখানকার বড় অংশ হচ্ছে মুসলমান। তো ওই বাঙালি মুসলমানের সংস্কৃতি হিসাবে বা এটাকে অনেকে হিন্দুয়ানি কালচার হিসাবে বলে ফেলে। তো ওই স্যার হিন্দু মুসলিমের দ্বন্দ্বে না যে কবে নাগাদ আমরা বাঙালি সংস্কৃতিটা আসলে পালন করতে পারবো? যেদিন আমরা মূর্খ থাকবো না, প্রথম কথা। দেখুন 19th সেঞ্চুরির শেষ দিকে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ তিনি ফরাইজি আন্দোলন শুরু করলেন মক্কায় দীর্ঘদিন থেকে এসে। কারণ মক্কায় থাকতেই আল কালাম আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওয়াহাবি মুভমেন্ট হয়েছিল, তা দিয়ে তিনি প্রভাবিত ছিলেন। ফিরে এসে দেখলেন যে এই ইংরেজদের যদি তাড়াতে হয় তাহলে সেই শক্তি আমাদের নেই। মুসলিম ইউনিটি আসলেই, গাজার ক্ষেত্রে যেটা এখন মনে করছি, ইউনিটি আসলেই একসাথে শক্তি নিয়ে আগানো যাবে। ইউনিটি কোত্থেকে হবে? কারণ দীর্ঘদিন পাশাপাশি হিন্দু মুসলিম বসত করতে করতে একে অন্যের সংস্কৃতিকে আত্মস্থ করেছে। এটাই নিয়ম সারা জগতে, এটা নাহলে আজকের বাংলার মুসলমান যে তার ধর্মীয় কর্তব্য পালন করে, সেই ধর্মীয় কর্তব্য পালনের সাথে কি 100% আরবের ধর্মীয় কর্তব্য পালনে মিল আছে? মিল নেই। বাংলার হিন্দু যে দুর্গাপূজা করে বা পূজা পার্বণ করে, তার সাথে কি দক্ষিণ ভারতের মিল আছে? অনেক ক্ষেত্রেই নেই। বৌদ্ধের তাই নেই। মানে কি, যেটুকু নেই সেটি হচ্ছে অন্য সংস্কৃতির মিশ্রণ, অ্যাসামিলেশন অফ কালচার। এটা ঘটবেই, এবং সেইটা ঘটে আনন্দের সাথে হিন্দুও বসবাস করছে, মুসলমানও বসবাস করছে, তাদের কারো কিছু গায়ে ফোসকা পড়েনি, এবং সেইভাবে তারা চলে মিলেমিশে যেটা দাঁড়ালো, ওটা বাঙালি সংস্কৃতি হয়ে গেল। ওটা হিন্দুর সংস্কৃতি না, ওটা মুসলমানের সংস্কৃতি না। আমাদের নববর্ষ হিন্দুর সংস্কৃতিও না, মুসলমানের সংস্কৃতি না, এটা বাঙালির সংস্কৃতি। এটা আমাদের নিজস্ব একটা ব্যাপার, এটাকে নিয়ে গর্ব করার কথা। এর ভিতরে খুঁজে খুঁজে বের করার কথা না এইটার মধ্যে একটা হিন্দু গন্ধ, ওটা বৌদ্ধ গন্ধ, এটা মুসলিম গন্ধ। এটা যারা করে তারা অত্যন্ত নীচতার পরিচয় দেয়, তাদের জ্ঞানের স্বল্পতার পরিচয় সেখানে বেরিয়ে আসে। আমি ইতিহাসের ছাত্র হিসাবে বাস্তবতার নিরিখে এটাই মনে করব। মানে স্যার এই জাতিসত্তাটা তো তাহলে ধর্মের ভিত্তির জাতিসত্তা? অবশ্যই না, অবশ্যই না। আপনি দেখেন, আমরা খোঁজ করি না বলে ওইভাবে একটা সময় যখন শান্তি বাহিনী গঠিত হলো, তখন নানা কারণ দেখালো, লজিক্যাল কারণ। তার একটা হলো যে বাঙালি কথাটা তারা নিতে চাচ্ছে না, যে আমরা তো বাঙালি না। কারণ বাঙালি সে ভেবেছে ভাষাগত দিক থেকে বাংলা ভাষী বলে বাঙালি,
চাকমা বলছে আমার নিজের ভাষা আছে, আমার নিজের রাইটিংস আছে, মারমা বলছে তাই, তখন আমি কেন বাঙালি হব? কিন্তু যারা বাঙালি সংস্কৃতির কথা বললেন তারা বলেছেন ঠিকই, তাদের কাছেও ব্যাখ্যা ছিল না, কিন্তু একটু ইতিহাস পড়লে ব্যাখ্যা পাওয়া যেত। কারণ মধ্যযুগে যখন বাঙালি ভাষার মধ্য দিয়ে সব বাঙালি সংস্কৃতি হয়নি, বাঙালি বলা হতো না, তখন আমি যদি একেবারে ডেটটা বলি, সেটা হচ্ছে 1351 বাংলার সুলতান, অর্থাৎ তারা তো বাইরে থেকে এসেছেন, কিন্তু তারা দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হয়েছেন বারবার। এই ইলিয়াস শাহ স্বাধীনতা ঘোষণা করে তিনি 3টা ইউনিট তখন ছিল মুসলমানদের হাতে, একটা গৌড় অর্থাৎ লখনৌ, প্রায় শেষে চলে আসছিলাম। আচ্ছা এটাই শেষ করে দিচ্ছি আমি। আরেকটা পশ্চিম ভারত, একটা পূর্ব ভারত, এই পূর্ববঙ্গ হলো আমাদের সোনারগাঁ। এটা সোনারগাঁ দখলের মধ্যে দিয়ে পুরোটা ইলিয়াস শাহ দখল করলেন। যখন পুরোটা দখল করলেন তখন দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, শামসি সিরাজ হাফিজ লিখছেন সুলতান ইলিয়াস শাহ, শাহ ই বাঙালিয়ান সুলতানি বাঙালিয়া। তাহলে বাঙালির সুলতান, এই বাঙালি কথাটা তিনি ব্যবহার করলেন কেন? তাহলে বাংলা অঞ্চলের মানুষ বাঙালি, কোনো ভাষা ধর্ম নয়। এটি যে পর্যন্ত না বুঝবো সে পর্যন্ত বিতর্ক থাকবে। স্যার, আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেবার জন্য। আমারও অনেক কিছু জানা হলো আপনার মাধ্যমে, নিশ্চয়ই দর্শকরা জানতে পেরেছে। অনুমতি দিলে স্যার অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছিলাম। দর্শকদের শুভেচ্ছা রইল, তাদের প্রতি, আপনার প্রতিও। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।